গ্রীষ্মের সকালের হালকা তপ্ত রোদ এসে পড়ছে রুমে। আকাশ তার সোনালি রোদ বিলিয়ে দিচ্ছে সারা পৃথিবী জুড়ে। থাই গ্লাস ভেদ করে সে সোনালি রোদ এসে পড়ছে বিন্দুর চোখে মুখে। ঘুমের মধ্যে হালকা বিরক্তি নিয়ে চোখ মুখ কুঁচকে রইল সে। হালকা ভেঙে যাওয়া ঘুমটা আবারও চোখে আনতে চেষ্টা করল সে। কয়েক মিনিটের মাথায় সে চেষ্টাতেও সফল হলো বিন্দু। আহা, কি ঘুম! সকালের এই ঘুমটাই তো সবচেয়ে আরামের। অলসতার আরেক নাম সকালের ঘুম। আর এই অলসতা কি সবাই ভালোবাসে। এই জন্যই তো সকালের ঘুমটা সবার প্রিয়। বিন্দুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। সেও আরামে ঘুমাচ্ছে। তবে তার এই আরামের ঘুমটা যে বৃত্ত এর সহ্য হবে না তা সে জানত না। বিন্দু বলে জোরে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল বৃত্ত। তার এমন আচমকা চিৎকারে দরফরিয়ে ঘুম থেকে জেগে উঠল বিন্দু। পাশে তাকিয়ে সে দেখল বৃত্ত বসে বসে হাঁপাচ্ছে, জোরে জোরে শ্বাস টেনে নিচ্ছে নিজের ভেতর। বৃত্তকে দেখে বিন্দুর বুঝতে বাকি রইল না যে বৃত্ত আবারও কোনো খারাপ স্বপ্ন দেখেছে। বিন্দুর প্রেগনেন্সি 7 মাসে যে বৃত্ত ঠিক কতবার এমন দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছে তার ইয়ে তো নেই। হঠাৎ ঘুম থেকে জেগে ওঠায় বিন্দুর বুকের মধ্যে যে দুঃখপোকানি আওয়াজটা শুরু হয়েছিল তা কয়েক সেকেন্ডের মাঝেই স্বাভাবিক হয়ে এলো। লম্বা একটা শ্বাস টেনে নিল সে। ফুলে ওঠা পেট নিয়ে বেশ সামনে শোয়া থেকে এবার বসে পড়ল সে। চোখ যারা বৃত্তের দিকে নিবদ্ধ করতেই সে দেখল বৃত্ত এখন কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। শ্বাস প্রশ্বাসের গতি আগের মতো স্বাভাবিক হয়ে এসেছে। বিন্দু কিছুক্ষণ বৃত্তের দিকে তাকিয়ে রইল। এবার চুপচাপ নিজের একটা হাত সে বৃত্তের কাঁধে রাখল। অমনি বৃত্ত তার দিকে ফিরে তাকালো। মুখমণ্ডলের অবস্থা করুণ তার। শুষ্ক ঠোঁট যারা বিরতিহীনভাবে অল্প বিস্তর কেঁপে চলছে। চোখ জোড়া হালকা লাল বর্ণ ধারণ করেছে, হয়তো দুঃস্বপ্নের জন্য। পুরো চেহারায় ফোঁটা ফোঁটা ঘাম বিরাজ করছে। বৃত্ত এর চেহারা দেখে ভারী মায়া হলো বিন্দুর। নরম গলায় সে বৃত্তকে জিজ্ঞেস করলো, আবারও অমন স্বপ্ন দেখেছিলে? করুণ চাহানিতে বিন্দুর দিকে তাকিয়ে সে জবাব দিল, কয়েক সেকেন্ড থেমে সে আবারও বলল, কতবারে ফালতু স্বপ্ন দেখব? লিমিটলেস হয়ে গিয়েছে। বিরক্ত আমি। বারবার একই স্বপ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেখি। তুমি আর বাবু সোনা উঁচু থেকে পড়ে যাচ্ছ। তোমার কথা মতো প্রতি রাতে দোয়া দরুদ পড়ে ঘুমাই, তারপর এই স্বপ্ন থেকে নিস্তার পেলাম না। কবে পাবো এই স্বপ্ন থেকে নিস্তার? এ বলে সে বিন্দুকে শক্ত করে জড়িয়ে ধরল। শেষের কথাগুলো যে চাপা এক আতঙ্ক আর কষ্ট ছিল তা বিন্দু টের পেল। ছোট্ট একটা শ্বাস ফেলে বৃত্তের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, প্রেগনেন্ট আমি। হাসি খুশি, কষ্ট, মুড সুইং এসব আমার বেশি থাকা উচিত, অথচ উল্টো হচ্ছে এখানে। আমার চেয়ে তোমার এসব বেশি কেন বলো তো? কোনো কিছু নিয়ে খুব টেনশনে আছো বুঝি? কাজের প্রেশার বেশি? বিন্দুর প্রশ্নগুলো জবাব না দিয়ে বৃত্তর নিচ থেকে বিন্দুকে ছাড়িয়ে নিল। মায়াভরা করুণ চাহানিতে সে বিন্দুর দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর বিন্দুর গালে হাত রেখে বলল, তোমার আর বাবু সোনার চিন্তায় আমি শেষ প্রায়। সারাদিন তোমার আর বাবু সোনার চিন্তা করি। যতক্ষণ অফিসে থাকি ততক্ষণই আমার মাথায় তোমাদের চিন্তা ঘুরপাক খায়। প্রেগনেন্সির টাইমে কত অঘটন হয়, এসব ভাবলেই আমার আত্মা কেঁপে ওঠে। তার মাঝে আবার এই স্বপ্ন। এ বলে সে ডান দিকে মাথা ঘুরিয়ে চোখ বুজে রইল। বুকের মাঝে এক অদ্ভুত কষ্ট এসে হানা দিচ্ছে। কিছু একটা অপ্রাপ্তির আশঙ্কা হচ্ছে, কিছু একটা অসমাপ্তির রেশ আঁকড়ে ধরতে চাইছে যেন। কি এক অস্বস্তিকর সে অনুভূতি। হঠাৎ কি মনে করে সে বিন্দুর দিকে তাকিয়ে বলল, বিন্দু, আমার একটা অনুরোধ রাখবে? বৃত্ত এর এ প্রশ্নে ভ্রুজোড়া কুঁচকে এলো বিন্দুর। কিছুটা সন্দেহমাখা স্বরে সে জিজ্ঞাসা করল, কি অনুরোধ? বৃত্ত বাচ্চাদের মতো মায়াময় চেহারায় বলল, আমার বুকে কিছুক্ষণের জন্য শুবে? এই মুহূর্তে বৃত্তের এমন আবদারে কিছুটা অবাক হলো বিন্দু। দৃষ্টিজোড়া বৃত্তকে পাশ কাটিয়ে দেয়াল ঘড়ির দিকে চলে গেল। 7টা বাজে। আর 1.5 ঘন্টার মধ্যে বৃত্তকে যে অফিসের জন্য ছুটতে হবে তা কি বৃত্তের জানা নেই? এখন শুয়ে পড়লে তো আর উঠতেই মন চাইবে না। ঘড়ির কাঁটা থেকে দৃষ্টি ফিরিয়ে বিন্দু এবার ব্যস্তময় কণ্ঠে বলল, 7টা বেজে গিয়েছে অলরেডি। আর 1.5 ঘন্টার মধ্যে যে অফিসে যেতে হবে তা কি মনে আছে তোমার? বৃত্ত অবাধ্য বাচ্চাদের মতো বলল, মনে আছে। তবে আমি এখন অফিসের কথা মোটেও চিন্তা করতে চাইছি না। আমি এখন আমার বাবু সোনা আর জানকে নিজের কাছে রাখতে চাইছি। আমার অনুরোধ না মানলে ভালো হবে না বলে দিলাম। এই বলে বৃত্ত শক্ত দৃষ্টিতে তাকালো বিন্দুর দিকে। বিন্দু এবার ভেঙচি কেটে বলল, আচ্ছা জনাব। বৃত্তের বুকের উপর স্থির হয়ে শুয়ে আছে বিন্দু। বৃত্ত তার মাথার চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে।
আর সে বৃত্তের কম্পিত হৃদস্পন্দন শুনে যাচ্ছে। মন দিয়ে এই হৃদস্পন্দন শুনলে মনে হয় যেন তারই নাম নিচ্ছে বারবার। কী সুখময় এক অনুভূতি এই ভালোবাসার মানুষের হৃদস্পন্দনে নিজের নাম শুনতে পাওয়া। বেশ কিছুক্ষণ পর বিন্দু বলে উঠল, আচ্ছা, কখনো যদি আমার কিছু হয়ে যায় তাহলে কি তুমি আবার বিয়ে করবে? এই বলে সে চোখ মুখ খিচে বন্ধ করে রইল, কারণ সে জানে এখন বৃত্তের কয়েকটা ঝাঁঝালো বকা শুনবে, এই সেই নানা উপদেশ শুনবে। এইসব জানা সত্ত্বেও এই মুহূর্তে তার প্রচণ্ড ইচ্ছা হলো বৃত্তকে একটু বাজিয়ে দেখতে। অনেকক্ষণ যাওয়ার পর বিন্দু যখন বৃত্তের কোনো বকাঝকা শুনল না, তখন সে বেশ অবাকই হলো। চোখ জোড়া খুলে সে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হলো, কথা বলছো না কেন? ঘুমিয়ে পড়েছ নাকি? ধীর কণ্ঠে বৃত্ত জবাব দিল, জেগে আছি তো। তাহলে আমার প্রশ্নের জবাব দিলে না কেন? এতক্ষণ যাবৎ মনে মনে তোমাকে সেই বকাঝকা করলাম। সাহস কত তোমার? তুমি এমন প্রশ্ন করো আমাকে? জানো সবটা, তারপরেও কেন প্রশ্ন করো? বৃত্তের কথাগুলো যে রাগের অনুভূতি ছিল তা বিন্দু বুঝতে পারল। কোনো প্রকার জবাব না দিয়ে সে চুপচাপ শুয়ে রইল। বৃত্ত এবার বলল, এই বুকটা শুধু তোমার জন্য, আর আমার বাবুসোনা যখন এই দুনিয়ায় আসবে তখন তোমার সাথে সে এই জায়গাটা ভাগাভাগি করে নেবে। একটা কথা বলছি, তোমার কিছু হবে না, আর আমি দ্বিতীয় বিয়েও করব না। দরকার পড়ে তো সেই দিনই আমি হার্ট অ্যাটাক করে মারা যাব, তাও তোমার ছাড়া থাকবো না। বিন্দু এবার ফিক করে হেসে বলল, বারে, আপনি নিজেই নিজের হার্ট অ্যাটাক করাবেন? এমনটা হয় না জনাব, হার্ট অ্যাটাক আপনা আপনিই হয়। তো আমার ক্ষেত্র আপনা আপনিই হবে। তোমার কষ্টে কি আমি ঠিক থাকতে পারবো বলো? এই বলে বৃত্ত কী সব ভেবে বলল, আচ্ছা এসব বাদ দাও তো, ওসব কথা এত বলতে নেই, ভালো লাগে না। আগে বলো, আমি যখন অফিসে থাকি তখন তোমার বাবুসোনা তোমাকে জ্বালায় না তো? জ্বালায় তো, খুব করে জ্বালায়, একদম তোমার মতো হয়েছে। সারাদিন শুধু দুষ্টুমি করতে চাও, ব্যাস, এ বাদে আর কিছু করতে চাইবে না সে। বিন্দুর কথা শুনে বৃত্ত হাসতে হাসতে বলল, দেখতে হবে না বাবুসোনা কার? বাবুসোনা তো শুধুই আপনারই, তা নয় তো কি। আচ্ছা জানো ভবিষ্যৎ নিয়ে আমার প্ল্যানিং কি? কি? বৃত্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের বাবুসোনা যখন একটু একটু করে বড় হবে তখন আমরা একটা বাসা কিনব, এর চেয়েও বড়, যাতে আমাদের বাবুসোনা তার ছোট ছোট পদধ্বনি দিয়ে পুরো বাসা মাতিয়ে রাখতে পারে। তার পায়ে আমি দুটো নূপুর পরিয়ে দিব, হোক সে মেয়ে বা ছেলে। ছোট ছোট ঝুনু ঝুনু নূপুরের আওয়াজে সে পুরো বাসা মাতিয়ে রাখবে। দূর থেকে তার উপস্থিতি আমি টের পাবো। কি মজার বিষয় না বলো? বিন্দু তৃপ্তিময় মৃদু হেসে বলল, বৃত্ত আবারও বলল, আমাদের ভালোবাসা তো এখনও পূর্ণতা পায়নি। কি ঠিক বলিনি জান? বিন্দু আগের মতোই বলল, আমাদের ভালোবাসা তখনই পূর্ণতা পাবে যখন আমাদের বাবুসোনা এই পৃথিবীতে পদার্পণ করবে। আমরা একসাথে তাকে স্বাগতম জানাবো। আমি ওকে কোলে আদর করব, আর তুমি আমার কোল থেকে ওকে আদর করবে। আমাদের ভালোবাসা তো তখন পূর্ণতা পাবে যখন শেষ বয়সেও আমরা একসাথে থাকব। বুড়ো হয়ে যাব তবুও এই হাত ছাড়ব না, একই সাথে মরবো আমরা বুড়ো হয়ে গেলে। এই বলে বৃত্ত কিছুক্ষণ চুপ থেকে কি একটা ভেবে বলল, আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় বুড়ো বয়সে আমরা একই সাথে মারা যাব। আর এমনটা হবেই বা না কেন? আল্লাহ জানেন আমরা একে অপরকে কতটা ভালোবাসি। তিনি আমাদের বেশিক্ষণ একে অপরের থেকে দূরে রাখবে না। বেশ কিছুক্ষণ ধরে বৃত্তের কথাগুলো শুনতে শুনতে বিন্দু ভাবছিল একটা প্রশ্ন করবে। সে প্রশ্নটা হলো, বারবার সে বুড়ো বয়স কেন বলছে? প্রশ্নটা মনে না রেখে করিয়ে বসল সে। আচ্ছা, তুমি বারবার বুড়ো বয়সে কেন বলছো? মানুষ কি শুধু বুড়ো হলেই মারা যায় নাকি? বৃত্ত এবার মুচকি হাসলো। বিন্দুর মাথায় হালকা গাঁটটি মেরে বলল, আরে পাগলি, বুড়ো বয়সে বলছি কারণ বুড়ো হলেই আমাদের ভালোবাসা সমাপ্ত হবে তো। এখনও তো আমাদের ভালোবাসা অসমাপ্ত, কারণ এখন আমাদের ভালোবাসার এক অংশ বাবুসোনাকে পৃথিবীতে আসতে দেখব, তাকে বড় হতে দেখব, তাকে নিয়ে নানা রকম চড়াই উতরাই পার করব, নানা ঝড় ঝাপটা শেষে তাকে বড় হতে দেখব, তার সংসার হতে দেখব। এসবই তো ভালোবাসা চলার সাথী। শুধু কি দুজন মানুষের মিলনেই ভালোবাসা পূর্ণতা পায়? ভালোবাসা সমাপ্ত হয় না। ভালোবাসা তো এসব ইচ্ছা পূর্ণ হওয়ার পর সমাপ্ত হয়, পূর্ণতা পায় শেষ বয়সে। তাহলে যারা বুড়ো হওয়ার আগে মারা যায় তাদের ভালোবাসা অসমাপ্ত রয়ে যায়, অপূর্ণ রয়ে যায়। তাদের ভালোবাসার নাম হয় অসমাপ্ত ভালোবাসা, অপূর্ণ ভালোবাসা। বিন্দু এবার বৃত্তের মুখ থেকে মাথা তুলে ভ্রু নাচিয়ে বলল,
আচ্ছা, এসব জ্ঞানী কথাবার্তা কে বলেছে তোমাকে? বৃত্ত মুচকি হেসে ভাব নিয়ে বলল, বৃত্ত দা জ্ঞানী। এই বলে দুজনে একসাথে হেসে উঠল। ব্যস্ত ভঙ্গিতে শার্টের হাতা ঠিক করছে বৃত্ত। রান্নাঘর থেকে পানির গ্লাস নিয়ে মাত্রই রুমে এসে পৌঁছালো বিন্দু। বৃত্তকে দেখে চোখ জোড়া আটকে গেল তার প্রিয়র উপর। বৃত্তর গায়ে সাদা রঙের শার্ট, কালো রঙের প্যান্ট, মাথার ঘন কালো চুলগুলো ফ্যানের বাতাসে অবাধ্যভাবে নেচে চলছে। আহা, কি মারাত্মক সুন্দর দেখাচ্ছে বিন্দুর প্রেমিক পুরুষকে। চোখ ফেরাতে মন চাইছে না তার। বৃত্তের সম্পূর্ণ গেটআপের সাথে বিরক্তিতে কুঞ্চিত হয়ে আসা সে ভ্রুজোড়া মানিয়েছে বেশ। আর ফর্সা টকটকে মুখে সে খোঁচা খোঁচা দাড়ির কথা নাই বা বলল বিন্দু। বৃত্তকে সব দিক দিয়ে তার পারফেক্ট মনে হয়। যেমন রূপ তেমন গুণ। ছেলেরা কি এত পারফেক্ট হয়? হয় না, আর হওয়া উচিত না। এই যে কিছু মেয়েরা যে তাকিয়ে থাকে বেহায়ার মতো। ভার্সিটির প্রথম দিন বিন্দু তো তাকিয়েছিল, তবে বেশিক্ষণ না। অকারণেই এক লজ্জা এসে তাকে ঘিরে ধরেছিল। এই জন্যই তো দ্রুত সে তার নজরজোড়া বৃত্তের উপর থেকে নামিয়ে নিয়েছিল। তবে এখন সে এমনটা করে না, কারণ সে জানে বৃত্ত শুধু তার, আর কারণ নয়। বিন্দুর এমন অপলক চাহনি দেখে বৃত্ত বাঁকা হেসে বিন্দুর কাছে এসে চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এমন করে তাকিয়েও না জান, প্রেমে পড়ে যাব তো। বিন্দু লাজুকময় হাসি দিয়ে বলল, তুমি এমন গেটআপে যেও না গো, আমি প্রেমে পড়ে যাব। বিন্দুর কথা শুনে বৃত্তসহ বিন্দু শব্দ করে হেসে দিল। বৃত্ত বিন্দুর গাল ধরে টেনে বলল, আজকাল দেখি কিছুই মুখে আটকায় না তোমার, ব্যাপারটা কি? সে লজ্জাবতী রানীটা কোথায় গেল আমার? বিন্দু মুচকি হেসে হুট করে বৃত্তকে জড়িয়ে ধরে বলল, কি জানি, তবে এখন মনে সব কথাই বলে দিতে ইচ্ছা হয়, কারণ কোনো কিছুই ভরসা নেই, কখন কি হয়ে যায়। কোনো ইচ্ছা অপূর্ণ রেখে চলে যেতে নেই, তাই এমনটা করি আমি। বিন্দুর কথা শুনে বৃত্ত খানিকক্ষণ চুপ করে রইল। বিন্দুর প্রতিটা হৃদস্পন্দন সে তার নিজের হৃদস্পন্দন দিয়ে অনুভব করার চেষ্টা করল। কি মধুর সে অনুভূতি! বারবার অনুভব করতে ইচ্ছা হয় এমন মধুর অনুভূতি এটা। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সে নিজ থেকে বিন্দুকে ছাড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, এখন এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এখন আমি আমাদের বাবুসোনার হৃদস্পন্দনটা শুনব। নিষ্পাপ সে হৃদস্পন্দন। বৃত্তের কথায় বিন্দু মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। বৃত্ত এগিয়ে গিয়ে বিছানায় বসে বিন্দুকে নিজের সামনে এনে দাঁড় করালো। বিন্দুর দিকে তাকিয়ে মুচকি হেসে বিন্দুর পেটে কান রাখল সে। বিন্দু মৃদু হেসে এক হাত নিজের কোমরে রেখে অপর হাত রাখল বৃত্তের মাথায়। বৃত্ত কান পেতে রইল। কয়েক সেকেন্ডের মধ্যেই বিন্দুর পেট অল্প বিস্তর নড়ে উঠল। সাথে সাথে দুজনের চোখ মুখে তৃপ্তির এক হাসি দেখা দিল। বৃত্ত হাসতে হাসতে বলল, এই যে আমাদের বাবুসোনা নড়ে উঠেছে, খুব খেলা করছে তো সে। কয়েক সেকেন্ড চুপ থেকে সে আবার উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, এই যে শোনো বিন্দু, আমাদের বাবুসোনার হৃদস্পন্দন। কি নিষ্পাপ! আহা, আমার তো এখানেই কান দিয়ে থাকতে মন চাইছে। বৃত্তের কথা শুনে বিন্দু মুচকি হেসে বৃত্তের মাথার মসৃণ চুল নাড়তে নাড়তে বলল, আচ্ছা হয়েছে, আজকের মতো। সময় দেখেছ? বিন্দুর কথা শুনেই যেন বৃত্তের সময়ের কথা মনে আসলো। সে দ্রুত বিন্দুর পেট থেকে কান নামিয়ে নিয়ে জিজ্ঞাসা করল, আজকে আমার বাবুসোনাটা কি খেতে চায়? বাবা দুপুরে অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে। বৃত্তের কথা শুনে বিন্দুর চোখ মুখ খুশিতে চকচক করতে লাগলো। উৎফুল্ল হয়ে সে বলল, বাবুসোনা আজকে আইসক্রিম খাবে। বৃত্ত হাত ঘড়ি পড়ছিল। বিন্দুর কথা শুনে সে বিন্দুর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এটা আমি আনতে পারবো না, অন্য কিছু। বিন্দু বাচ্চাদের মতো অসহায় মুখ করে বলল, প্লিজ, গরম পড়ছে তো, এখনই আইসক্রিম খাওয়ার উপযুক্ত সময়। অত উপযুক্ত সময় নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে। প্লিজ, নো প্লিজ, অন্য কিছু বলো। কিছুক্ষণ ভাববার পর বিন্দু সন্ধিহান কণ্ঠে বলল, চকলেট। বৃত্ত এবার মুখ তুলে কিলার একটা স্মাইল দিয়ে বলল, ওকে যান, দুপুরের যথাসময়ে তোমার চকলেট হাজির হয়ে যাবে। কিন্তু আমার একটা আবদার রাখবে? বিন্দু চোখে মুখে হাসি খুশি ভাব প্রকাশ করে বলল, আজ তোমার হাতের মজাদার খিচুড়ি রান্না খাবো, পারবে কি? খালা তোমাকে সব রকম সাহায্য করবে, শুধু নিজের যথেষ্ট খেয়াল রেখে চুলার কাছে যাবে। ওকে? ওকে। বৃত্ত অফিসের ব্যাগ নিতে নিতে বলল, চলো, আমাকে দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে আসো। চলো। দরজার বাইরে বৃত্তকে হাতের ইশারায় বিদায় দিল বিন্দু। বৃত্ত মুচকি এসে নিজেও হাতের ইশারায় বিদায় নিল। এই দেখে হঠাৎ বিন্দুর বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মৃদু এক অস্বস্তিকর অনুভূতি হতে লাগলো। তার মন মস্তিষ্ক চাপায় এক গুঞ্জন গাইতে লাগলো যে কেউ হারিয়ে যাচ্ছে, কিছু হারিয়ে যাচ্ছে। উফ, মাথাটা ধরে আসছে তার। নিজেকে সে বোঝালো, এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করা যাবে না। বাচ্চা স্বাস্থ্যের জন্য খারাপ এসব।
এই ভেবে দরজা বন্ধ করে দিয়ে সে রুমে এসে ফ্যানের নিচে বসে পড়ল। চরম অস্বস্তিকর লাগছে বিন্দুর। শ্বাস প্রশ্বাসের হার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে, তবুও যেন তা পর্যাপ্ত নয়। মাথার উপরে ফ্যানটাও তুমুল গতিতে চলছে, কিন্তু এই বাতাস তাকে শান্তি দিতে পারল না। পুরো শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। উপরে ফ্যান, পাশে হাত পাখা দুটো দিয়ে নিজের শরীরে বাতাস লাগাচ্ছে বিন্দু, কিন্তু ফল পেল না সে। এক পর্যায়ে গায়ের ওড়না দিয়ে মুখে আর গলায় জমিয়ে থাকা ঘামের বিন্দুগুলো মুছে ফেলল সে। কাজের লোক গিয়েছে প্রায় 15 থেকে 20 মিনিট হতে চলল। রান্নাসহ বাসার টুকটাক কাজ সেরে গিয়েছে সে। হঠাৎ কী মনে করে বিন্দু রান্নাঘরে গেল। রান্না করা সব রকমের পদের একটু স্বাদ নিল সে। সব কিছু হালকা গোছগাছ করে রান্নাঘরের জানালা ভেদ করে সামনের দিকে তাকালো। গলির রাস্তার দিকে নজর পড়তেই আটকে উঠল সে। রক্তাক্ত অবস্থায় একটা কুকুর মরে পড়ে আছে। তার চারপাশে 4টা বাচ্চা কুকুর মৃদু চাপা গুঞ্জন ডেকে চলছে, আর্তনাদ করে চলছে তারা। এসব দেখে হঠাৎই বিন্দুর মধ্যে অস্থিরতা কাজ করা শুরু করে দিল। তখন থেকেই তার এমন অবস্থা। বেশ কিছুক্ষণ পর বিন্দুর অবস্থা তুলনামূলক ঠিক হয়ে এলো। স্থির দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ ফোন বেজে ওঠায় বেশ চমকে উঠল সে। পাশ থেকে ফোনটা হাতে নিতেই দেখল বৃত্তের নাম। মুচকি হেসে সে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে বৃত্তের ব্যস্ত কণ্ঠ ভেসে এলো। কোন চকলেট খাবে তুমি? বিন্দু তৎক্ষণাৎ জবাব দিল, ক্যাডবেরি ডেয়ারি মিল্ক। বৃত্ত মুচকি হেসে বলল, জানতাম, তারপরও তোমার যে মুড সুইং হয় তাই আবারও জেনে নিলাম। বৃত্তের কথায় বিন্দু কিছু না বলে হেসে দিল। বৃত্ত তখনও ফোন কাটেনি। দোকান থেকে চকলেট কিনে বিল মিটিয়ে বেরিয়ে আসলো সে। তুলনামূলক ফাঁকা আজকের সড়ক, তাই রিক্সা পেতে একটু অপেক্ষা করতে হবে বৃত্তের। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে রিক্সা না পেয়ে বিন্দুকে জিজ্ঞেস করলো, কি করছো? বসে আছি রুমে। খিচুড়ি রান্না শেষ? সে তো কখনোই শেষ। কথা বলার মাঝে বৃত্ত দেখল রাস্তার ওপাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছে। সে গলা উচ্চে রিক্সাওয়ালাকে ডেকে থামতে বলল। রিক্সাওয়ালা থেমে পড়ল। সে রাস্তা পার হতে উদ্যত হলো। ওখানে গিয়ে রিক্সায় উঠবে সে এজন্য। বিন্দু তখনও ফোনের লাইনে আছে। একপাশে রাস্তা পার হতে হতে সে বিন্দুকে জিজ্ঞাসা করলো, খিচুড়ি খেতে কেমন হয়েছে? কি জানি, তুমি বাসায় এসে টেস্ট করে বলো কেমন হয়েছে। আচ্ছা। আমি আর বলতে পারল না সে। তুমুল গতিতে ধেয়ে আসা এক ট্রাকের ধাক্কায় কয়েক গজ দূরে ছিটকে পড়ল বৃত্ত। হাতের ফোন, চকলেট সব এদিক ওদিক ছিটকিয়ে পড়ল। সাথে সাথে কম্পিত অস্ফুট সুরে সে বলল, আমি আসছি বিন্দু। এই বলে দুর্বল চোখ জোড়া বন্ধ করল সে। কেমন অস্বাভাবিক ব্যথা করছে তার পুরো শরীর। মাথাটা কেমন যেন করছে তার। মাথায় কি কিছু হলো? পুরো শরীরে সে গরম আর ঘন তরলের উপস্থিতি অনুভব করল। তার আর বুঝতে বাকি রইল না যে এই তরলটা রক্ত, যা নাক মুখ মাথা দিয়ে গলগল করে বেরিয়ে পড়ছে। অসহনীয় ব্যথা হচ্ছে পুরো শরীরে। কানে শব্দ ভেসে আসছে, অনেক মানুষের চিৎকার চেঁচামেচি। কেউ একজন বলে উঠল, এই অ্যাম্বুলেন্স ডাকো কেউ, লোকটার ফোন খোঁজো, আত্মীয় স্বজনকে জানাও। সে মাতাল ট্রাক চালক অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে আগের চেয়েও আরও বেশি গতিতে ট্রাক ছুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। চারপাশে বিষাক্ত নীরবতা। শরীর আর মন আগের চেয়ে আরও বেশি অস্থির হয়ে উঠল বিন্দুর। হৃৎপিণ্ডটা অস্বাভাবিক হারে কম্পিত হচ্ছে। বৃত্তের অপূর্ণ কথার রেশ ধরে মাথায় নানা রকম উল্টাপাল্টা চিন্তা আসতে লাগলো বিন্দুর। বৃত্তের ফোন তখনও লাইনে। ওপাশ থেকে ভিড়ের আওয়াজ পেয়ে বিন্দু হ্যালো বলে যাচ্ছে। বার কয়েক এমনটা বলার পরও যখন ওপাশ থেকে কোনো রেসপন্স পেল না, তখন সে চিৎকার করে বলতে লাগলো, হ্যালো বৃত্ত, এই কথা বলছো না কেন? কথা বলো প্লিজ। ওপাশ থেকে অপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, এই ফোনের মালিকের কে হন আপনি? আশেপাশে ফোন খুঁজতে খুঁজতে লোকটা ফোন পেয়েছিল। দেরি না করে তখনই ফোনটা উঠিয়ে দেখল লাইনে কেউ আছে। অপরিচিত এ কণ্ঠস্বর শুনে কোনো এক অশনির সংকেত পেল বিন্দু। মন মস্তিষ্ক বারবার খারাপ কিছু ভাবছে। ভাবনাগুলোকে পাশ কাটিয়ে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও ওয়াইফ। ওপাশের লোকটা খানিকটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আপনার স্বামী খুব গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করেছে। আপনি দ্রুত বিশ্ব রোডের কাছের হসপিটালে চলে আসুন। এই বলে লোকটি ফোনটা কেটে দিল। বিন্দু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মাথা যেন পুরোপুরি তার কাজ করা বন্ধ করে দিয়েছে। ভাবনা চিন্তা সব গুলিয়ে আসছে তার। চোখের পলক পড়ছে না, শুধু শরীরটা থরথর করে কাঁপছে। বাতাসের জন্য আপনা আপনি বন্ধ হয়ে যাওয়া জানালার ধুম করে হওয়া আওয়াজে সম্বিত ফিরে পেল বিন্দু। তার মস্তিষ্ক সব তথ্য একসাথে নিতে লাগলো। লোকটার বলা কথাগুলো বারবার কানে বাজতে লাগলো। অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, তার বৃত্ত অ্যাক্সিডেন্ট করেছে। তাকে এখনই যেতে হবে, এখনই।
হঠাৎ করে যেন বিন্দুর পুরো শরীর চলমান হয়ে গেল। গলায় থাকা ওড়নাটা দ্রুত মাথায় দিয়ে বাসার প্রধান দরজা খোলা রেখে সে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে বিড়বিড় করে বলতে লাগলো, কিছু হবে না তোমার বৃত্ত, আমি আর আমাদের বাবু শুনে আসছি তো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মুখে এসব বললেও মনকে সে কোনো মতে সামলাতে পারছে না। বারবার খারাপ কিছু হওয়ার ইশারা করতে লাগলো সে। নানা অশুভ চিন্তা তার মাথায় ঘুরেফেরা করতে লাগলো। 7 মাসের বাচ্চা পেটে নিয়ে সে কোনো মতে নিচে নেমে রিক্সা খুঁজতে লাগলো। 5 মিনিট হন্য হয়ে রিক্সা খোঁজার পরও যখন সে রিক্সা পেল না, তখন তার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। এতক্ষণে জমে থাকা কান্নাগুলো অঝোর ধারায় ঝরতে লাগলো। মাথার উপরে গ্রীষ্মের সূর্যটা তার তীব্র তাপ ছড়িয়ে দিচ্ছে পুরো শহর জুড়ে। প্রচণ্ড গরমে বিন্দুর পুরো শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে এলো। পরনে জামা কাপড় গায়ের সাথে লেপ্টে রয়েছে, কিন্তু এদিকে তার খেয়াল নেই। তার দুনিয়া এখন ছিন্নভিন্ন হয়ে আছে। চিন্তা শক্তি লোপ পাচ্ছে। তার চোখে প্রতিটা জল বৃত্তের চিন্তায় গড়িয়ে পড়ছে। একটা খালি রিক্সা দেখেই বিন্দু থামতে বলল। বয়স্ক সেই রিক্সাওয়ালা থেমে জিজ্ঞেস করলো, কোথায় যাবা মা? বিন্দু রিক্সাওয়ালার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চোখের জল ফেলে কাঁপা কাঁপা সরে বলল, বিবি বিশ্ব রোডের কাছের হসপিটালে। বয়স্ক সেই রিক্সাওয়ালা বিন্দুর বিধ্বস্ত চেহারা আর কণ্ঠস্বর শুনে আন্দাজ করল বিষয়টা। তিনি দ্রুত বলে উঠল, ওঠো মা, জলদি ওঠো। এই বলে বয়স্ক লোকটা বিন্দুর দিকে তাকালো। তার ফুলে ওঠা পেট দেখে বুঝতে পারল যে সে মা হতে চলেছে। লোকটা চিন্তিত কণ্ঠে বলল, সাহায্য করব মা? বিন্দু স্মিত সুরে বলল, না চাচা, আমি পারবো। একটু চেষ্টা করেই সে রিকশায় উঠে পড়ল। বিন্দু রিকশায় বসে পড়ার সাথে সাথে লোকটা যতটা সম্ভব দ্রুত প্যাডেল চালিয়ে রিকশা এগিয়ে নিল। রিকশা বিশ্ব রোডের কাছে আসতে বিন্দুর চোখ জোড়া আটকে গেল রাস্তায়। আশেপাশে মানুষের ছোটোখাটো ভিড়। সেখানেই তাজা রক্তে বেশ কিছুটা জায়গা রঙিন হয়ে উঠেছে। সে তাজা রক্তের উপর অনেকগুলো মাছি বসে আছে। আরামসে তারা রক্ত চেটেপুটে সাবার করছে। এসব দেখে গা গুলিয়ে এলো বিন্দুর। তার আর বুঝতে বাকি রইল না এটা কার শরীরের রক্ত। রক্ত দেখে বৃত্তের কাল্পনিক রক্তমাখা দেহ বিন্দুর চোখের সামনে ভেসে এলো। সাথে সাথে খিচে চোখ জোড়া বন্ধ করে পাশে রিকশার হুক শক্ত করে চেপে ধরল। চোখ থেকে এখনও নিশ্চুপে জল পড়ে যাচ্ছে। তার শরীরের মধ্যে অস্বস্তি ভাবটা ধীরে ধীরে বেড়ে চলছে। পেটের তীক্ষ্ণ এক ব্যথা উঠছে থেকে থেকে। এইসব পেরিয়েও বিন্দু বারবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যেন সব ঠিক থাকে। হসপিটালের সামনে এসে রিকশা দাঁড়ানোর পরপরই বিন্দু পেট সামলে নিয়ে রিকশা থেকে নেমে পড়ল। কোনো মতে নিশ্চুপ কান্না থামিয়ে সে বলল, চাচা, আমার কাছে টাকা নেই। বয়স্ক চাচা বিনয়ী হেসে বললেন, সমস্যা নাই মা, তুমি যাও, আমি এখানে অপেক্ষা করব ভালো খবর শোনার জন্য। ইনশাল্লাহ সব ভালো হবে। বিন্দু আর কিছু না বলে যত দ্রুত সম্ভব পা চালিয়ে হসপিটালের ভিতরে চলে এলো। রিসেপশনে দাঁড়িয়ে ভয়ে আতঙ্কে এক নার্সকে জিজ্ঞাসা করলো, কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টের একজন পেশেন্ট এসেছে। নার্সটা বিন্দুকে এক নজর দেখে নিল। বিধ্বস্ত চেহারা, শুষ্ক ঠোঁটজোড়া বৃদ্ধ মন্দন গতিতে কাঁপছে। ওনার ফাঁক দিয়ে বেরিয়ে আসা মাথার চুলগুলো উস্কো খুস্কো উল্টাপাল্টা, চোখে পানি টলমল করছে। বিন্দুর এই পরিণতি দেখে নার্সটার বেশ মায়া হলো। সে নরম সুরে বলল, ওটিতে নিয়ে যাওয়া হয়েছে ওনাকে, সোজা গিয়ে বামে যাবেন। ওটি শব্দটা হজম হতে চাইল না বিন্দুর। মাথা ঘুরে এলো তার। কোনো মতে নার্সকে ধরে নিজেকে সামলে নিয়ে কোনো কথা না বলে ওটির দিকে পা বাড়ালো। পা চলছে না তার। শরীর প্রচণ্ড দুর্বল লাগছে, তবুও সে সর্বোচ্চ শক্তি দিয়ে পা বাড়িয়ে চলছে। নিজের চিন্তা শক্তিকে কিছুক্ষণের জন্য বেঁধে রাখলো সে। নানা রকম উদ্ভট আর বাজে চিন্তা আসছে তার মনে। তবুও সে নিজেকে বোঝালো বৃত্তের কিছু হয়নি, সে ঠিক আছে। এইসব বিড়বিড় করতে করতে সে ওটির সামনে চলে এলো। সেদিকে তাকিয়ে দেখলো ওটির দরজা দিয়ে একজন ডক্টর আর নার্স বেরিয়ে আসছে। তাদের দেখে বিন্দু দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকে। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, ডক্টর, ভেতরের পেশেন্ট কেমন আছে? নিজেদের মধ্যে চলা কথার মাঝে হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনতে পেয়ে ডক্টর সামনে তাকালো। অগোছালো হতবিহল এক হবু মাকে দেখতে পেয়ে কিছুটা চিন্তিত হলেন তিনি। জিজ্ঞাসা করলেন, আপনি ওনার কী হন? বিন্দু ডক্টরের কথায় উদ্ভ্রান্তের মতো হেসে বলল, আমি ওর স্ত্রী। ও ঠিক আছে তো? বিন্দুর প্রশ্নটা ডক্টরের মনে কষ্টের এক শুকনো অনুভূতি দিয়ে গেল। বিন্দুকে এই অবস্থায় দেখে তার খুব মায়া হলো। নিজেকে সে প্রশ্ন করল, এই মেয়েটাকে তার জীবনের কঠিন তিতা সত্যটা বলবো? আল্লাহ, এই মাকে এত কষ্টকর এক খবর শোনানোর জন্য আমাকে মাধ্যম হিসেবে পেয়েছিলে। মেয়েটা কি করে সামলাবে নিজেকে? আশেপাশে তো কাউকে দেখছি না এর সাথে, হয়তো একা এসেছে। ডক্টর জিজ্ঞাসা করলো, আপনার সাথে কেউ নেই?
বিন্দুর গলা অনেকক্ষণ আগেই শুকিয়ে এসেছে। প্রচুর পানি খেতে ইচ্ছা করছে তার, কিন্তু বৃত্তকে সহি সালামত না দেখা পর্যন্ত গলা দিয়ে যে পানি নামবে না সে জানে। ডক্টরের কথা শুনে একটা শুকনো ঢোক গিলে চোখের আধো শুকিয়ে যাওয়া পানি মুছে বলল, না ডক্টর, আমি একাই। বলুন না বৃত্ত কেমন আছে? এই প্রশ্নটা করার পরপরই সে অনুভব করলো অজানা এক আতঙ্ক আর ভয়ে বুকের খাঁচা হৃৎপিণ্ডটা তুমুল জোরে দৌড়াচ্ছে। খানিকক্ষণ ডক্টরের দিকে তাকিয়ে থেকে শুষ্ক ঠোঁটজোড়া জিভা দিয়ে ভিজে এসে আবারও একই প্রশ্ন করল। ডক্টর একবার নার্সের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে কয়েক সেকেন্ড মাথা নিচু করে রইল। চোখ জোড়া বন্ধ করে মাথা উঁচু করে বিন্দুর দিকে চোখ খুলে তাকিয়ে বলল, আই এম সরি ম্যাম, ইউর হাজব্যান্ড ইজ ডেড। ডক্টরের কথাটা শোনার সাথে সাথেই বিন্দুর পুরো দুনিয়া যেন থমকে গেল। চারপাশ শব্দহীন অন্ধকার হয়ে এলো। কান মাথা ঝিঝি করতে লাগলো। হৃৎপিণ্ডটা যেন তার নিজস্ব গতিও হারিয়ে ফেলল। একদম নিস্তব্ধ নীরব হয়ে রইল সে। বিন্দুর চোখের পলক নড়ছে না, গলা দিয়ে কোনো ঢোক নামছে না, শব্দ বের হচ্ছে না। সামনে শুধু অন্ধকার দেখছে সে। অবিশ্বাস্য, সব অবিশ্বাস্য মনে হচ্ছে তার। হঠাৎ করে তার মাথা ঘুরিয়ে উঠল। কিছু বোঝার আগে সে পড়ে যেতে নিল। তবে তার সামনে থাকা নার্সটা তৎক্ষণাৎ তাকে ধরে ফেলল। সামনে থাকা চেয়ারটা তাকে সযত্নে বসিয়ে দিল। এতক্ষণ চোখ বন্ধ করে ছিল বিন্দু। এখন ধীরে ধীরে চোখ জোড়া খুলে ডক্টরের দিকে চোখ তুলে তাকিয়ে ম্লান হেসে বলল, আপনি মিথ্যা বলছেন, ঠিক না? ডক্টর জানতো বিন্দু এমন কিছুই বলবে। বেশি ট্রমা সহ্য করতে না পারলে এদের কাছে সত্যকেও মিথ্যা মনে হয়। তবে তিনি এখন বিন্দুকে বৃত্তের সাথে দেখা করতে দিতে চাইছেন না। এই অবস্থায় এই খবর শুনে বিন্দুর এমন অবস্থা হয়ে গিয়েছে, না জানি বৃত্তের লাশ দেখলে সে কেমন রিয়েক্ট করবে। ডক্টর কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে বিন্দুর দিকে তাকিয়ে থেকে নার্সকে বলল, তুমি ওনাকে এখান থেকে নিয়ে যাও। জেনারেল ওয়ার্ডে নিয়ে একটু খেয়াল রাখো ওনার, আর ওনার আত্মীয় স্বজনের ঠিকানাটাও নিয়ে নিও। লাশটাকে ওনাদের কাছে হস্তান্তর করতে হবে তো। ডক্টরের কথা শেষ হওয়া মাত্রই বিন্দু বসা থেকে উঠে চেঁচিয়ে বলল, লাশ? লাশ? কাকে বলছেন আপনি? ও আমার হাজব্যান্ড, বাবু সোনার বাবা। ও খবরদার লাশ বলবেন না। ওর সাথে আমি দেখা করব। কোথায় লুকিয়ে আছে? নিশ্চয়ই ওটিতে লুকিয়ে আছে। এই বলে সে ওটির দিকে পা বাড়ালো। ডক্টর তা দেখে দ্রুত গিয়ে বিন্দুর পথ আগলে দাঁড়ালো। আপনি ভেতরে যেতে পারবেন না, আপনি নার্সের সাথে গিয়ে ওয়ার্ডে বসুন। ডক্টরের কথা বিন্দুর উপর কোনো প্রভাব ফেলল না। সে ডক্টরের উপর রাগী দৃষ্টি নিক্ষেপ করে ডক্টরকে এক ধাক্কা পাশে সরিয়ে ওটিতে ঢুকে পড়ল। বিন্দুর পিছু পিছু ডক্টর আর নার্সটাও ঢুকলো। ওটিতে ঢোকার সাথে সাথে বিন্দুর পা থমকে গেল। সাদা কাপড় দিয়ে বেডের উপর একজনের শরীর ঢাকা। এই দেখেই তার বুক ধক করে উঠল। চিন্তাশক্তি আবারও গুলিয়ে যেতে লাগলো। চোখ জোড়া কেমন যেন স্তব্ধ হয়ে যেতে লাগলো। কয়েক সেকেন্ড ওভাবে দাঁড়িয়ে থেকে এক পা দুপা করে ওটির বেডের দিকে এগিয়ে গেল সে, কিন্তু বেশি দূর এগোতে পারল না। ডক্টর তার হাত ধরে তাকে আটকে দিল, কারণ তিনি চাইছেন না প্রেগনেন্ট অবস্থায় বিন্দু এমন কিছু দেখুক যা তার দেখা উচিত নয়, যা দেখলে তার বাচ্চার উপর খারাপ প্রভাব ফেলবে। ডক্টর শক্ত কণ্ঠে বললেন, আপনি যা দেখেছেন তাতেই হয়েছে, এবার আমার সাথে চলুন, আপনাকে এখানে থাকতে দেওয়া যাবে না। বিন্দু ডক্টরের কথার কোনো তোয়াক্কা করল না। ধীর পায়ে এগিয়ে যেতে যেতে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ডক্টরের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। বিন্দুর এমন জিদ দেখে ডক্টর মুখ দিয়ে বিরক্তিসূচক এক আওয়াজ বের করে আবারও বিন্দুকে ওটি থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠলেন। তিনি আবারও বিন্দুর হাত ধরতে গেলেন, কিন্তু পারলেন না। ওটির বাইরে থেকে জোর আওয়াজে কেউ ওনাকে ডেকে বলছেন, মনির স্যার, ইমার্জেন্সিতে পেশেন্ট এসেছে, অবস্থা ক্রিটিক্যাল, দ্রুত চলে আসুন। এই শুনে ডক্টর মনির পড়লেন এক বিপাকে। এদিকে বিন্দুকে লাশের সামনে যেতে দেওয়া যাবে না, ওদিকে ইমার্জেন্সিতে আসা পেশেন্টকেও হেলাফেলা করা যাবে না। কয়েক সেকেন্ড ভেবে তিনি নার্সকে বললেন, তুমি ওনাকে এখান থেকে বের করার চেষ্টা করো, আমাকে ইমার্জেন্সিতে যেতে হবে। নার্স বলল, ওকে ডক্টর, আপনি যেতে পারেন। নার্সের কথা শেষ হওয়া মাত্রই ডক্টর মনির বেরিয়ে গেলেন ওটি থেকে। যাওয়ার আগে পিছে ফিরে একবার দেখে গেলেন বিন্দুকে আর সাদা কাপড়ে ঢাকা বৃত্তের লাশকে। ডক্টর চলে যেতেই নার্স নিজের মতো করে বিন্দুকে এখান থেকে বের করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে বিফল হলো। বিন্দু শেষমেশ বৃত্তের লাশের কাছে পৌঁছে গেল, আর না পেরে নার্সও শেষমেশ হাল ছেড়ে দিল, এই ভেবে যে একসময় না একসময় তো বিন্দু তার স্বামীর মৃত্যুর কথা জানবেই, তো এখনই না কেন। বিন্দু সে লাশের কাছে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ধীর হাতে সে লাশের উপর থেকে সাদা কাপড়টা পুরোপুরি সরিয়ে ফেলল। সাথে সাথে বিন্দুর পুরো দুনিয়া আবারও থমকে গেল। হৃদস্পন্দন যেন একেবারে বন্ধ হয়ে গেল। মাথাটা কিছুক্ষণের জন্য পুরো শূন্য হয়ে গেল। আশেপাশে সব শব্দহীন হয়ে এলো। শুধু কানে ভেসে এলো তীক্ষ্ণ এক শব্দ, অর্থহীন এক শব্দ। মহাসাগরের মাঝেই জনমানবশূন্য এক জায়গায় যেমন অনুভূত হয়, বিন্দুর অনুভূতিটাও এখন ঠিক সেরকম হলো। সামনে বৃত্ত শুয়ে আছে। অফিসের জন্য পরে যাওয়া সে সাদা ধবধবে শার্টটা পুরো রক্তে জর্জরিত। শার্টের একটা অংশ হয়তো খালি নেই, যেখানে রক্ত নেই। হাত মুখ সহ পুরো শরীর রক্তে ভিজে জবজবে হয়ে আছে। নাকে মুখে অর্ধ শুকনো রক্ত, চোখ দুটো বন্ধ। কিন্তু তারপরও সেদিকে তাকিয়ে বুকটা কেমন যেন করে ওঠে। মাথার কিছু অংশ থেতলে গিয়েছে, সেখান থেকে এখনও আগের কিছু রক্ত চুইয়ে পড়ছে। এসব দেখে গা কেমন ঝিম ধরে এলো বিন্দুর। অনেকক্ষণ চুপ থাকার পর বিন্দু এবার রেগে জোরে চিৎকার করে বলে উঠল, এই বৃত্ত, এইসব কি? এসব জঘন্য মজা আমার সাথে করছো কেন? ইস, সাদা শার্টটা কী করে ফেলেছ? আজ বাসায় গিয়ে এ মজা করার খেসারত হিসেবে তুমি নিজেই নিজের এই শার্ট ধুয়ে দিবে। এসব লাল রঙের দাগ কী করে উঠাও আমিও দেখে নিব। এই বলে বিন্দু বৃত্তের নাক আর মুখের অর্ধ শুকনো রক্ত নিজের ওড়না দিয়ে মুছে দিতে দিতে রাগী কণ্ঠে বলল, আর এসব কি লাল রং নাকে মুখে ভরিয়ে রেখেছ? ছি, বমি আসছে না? এই লাল রং যদি মুখের ভিতর চলে যায় তখন? আর মাথায় কী সব লাগিয়ে রেখেছ? আমার কিন্তু খুব রাগ হচ্ছে বৃত্ত, আমি কিন্তু কেঁদে দিব। প্লিজ এভাবে শুয়ে থেকো না। আমাদের বাবুই সোনা তোমার উপর খুব রেগে আছে। সে তার বাবাকে এমন অবস্থায় দেখতে পারছে না। প্লিজ মজাটা এখানেই বন্ধ করো। এই বলে বিন্দু নার্সের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি একটু বলুন না ওকে উঠতে। এ মজা আমার একদমই ভালো লাগছে না। আমার উপর হয়তো কোনো কারণে রাগ করেছে। আপনি বলে নিশ্চয়ই উঠে যাবে ও। প্লিজ রিকোয়েস্ট করছি। বিন্দুর কথার প্রত্যুত্তরে নার্সটা কিছু বলল না। ছলছল চোখে তাকিয়ে রইল সে। তার নিজের বুকের ভেতরটাই কেমন ছ্যাদ করে উঠছে। তাহলে বিন্দুর অবস্থা কি হচ্ছে? নার্সের কাছে কোনো জবাব না দিয়ে বিন্দু আবারও বৃত্তের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বৃত্ত, আমি আর পারছি না এ মজা নিতে। তোমার পায়ে পড়ি, এই মজাটা এখানে বন্ধ করো। পায়ে পড়ি তোমার। এ বলে সে বিন্দুর দু কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ উঠো বৃত্ত, আমাকে সারপ্রাইজ দিয়ে বলো কিচ্ছু হয়নি তোমার। প্লিজ বৃত্ত। এখন বিন্দুর দু চোখ ভরে অশ্রুর ফোয়ারা বইতে লাগলো। গলার কাছে কিছুক্ষণ আগে আটকে থাকা কান্নার দলাগুলো এবার এক এক করে চোখ দিয়ে বইতে লাগলো। প্রকাশ্য সে রাগ অশ্রুমালা হয়ে বইতে লাগলো। তার এখনো বিশ্বাস হতে চাইছে না বৃত্ত এ পৃথিবীতে আর নেই। সব মোহমায়া ত্যাগ করে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিন্দু কান্না করতে করতে বলল, এই বৃত্ত, আর কত রিকোয়েস্ট করব তোমাকে? তুমি এত পাষাণ হৃদয়ের কেন? আমার কান্না দেখেও তোমার পাথরের মতো এই হৃদয় গড়ল না? আমার উপর কি মায়া হচ্ছে না? আচ্ছা, আমার উপর মায়া না হলেও আমাদের বাবুসোনার উপর মায়া হচ্ছে না? বলো না বৃত্ত, কতক্ষণ এভাবে চুপ করে থাকবে? বৃত্ত, এই বৃত্ত, দোহাই লাগে, উঠে যাও, দোহাই লাগে বৃত্ত, আমি আর সহ্য করতে পারছি না। এসব বলতে বলতেই বিন্দু পেটে তীক্ষ্ণ এক ব্যথা অনুভব করলো। এক হাত দিয়ে পেট চেপে ধরে আহ শব্দ করে উঠল সেই। এ দেখে নার্স দ্রুত পায়ে বিন্দুর কাছে এগিয়ে এসে বিন্দুকে ধরে বলল, ম্যাডাম, আপনি প্লিজ চলুন এখন। আপনার অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। বিন্দু নিজেকে নার্সের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমার কিছু হয়নি, আপনি চলে যান এখান থেকে। আমাকে বৃত্তির সাথে মিটমাট করতে দিন। বড্ড দুষ্টু হয়ে গিয়েছে ও, আমার কথা শুনতেই চাইছে না। বিন্দুর এই উন্মাদের মতো আচরণ দেখে নার্সটা শুধু নিজের চোখে জল ফেলল, আর কিছু করতে পারল না সে। বিন্দু সেদিকে তোয়াক্কা না করে আবারও বৃত্তের উদ্দেশ্যে বলল, শোনো না বৃত্ত, আমি তোমার পছন্দের খিচুড়ি রান্না করেছি, একদম নিজ হাতে। খালা শুধু পেঁয়াজ মরিচ কেটে দিয়েছে, তাছাড়া সবটা আমি করেছি। তুমি তখন বলেছিলে না খিচুড়ি কেমন হয়েছে? অনেক ইয়াম্মি হয়েছে। তুমি বাসায় চলো, আমি নিজ হাতে খাইয়ে দিব তোমায়। উঠো না বৃত্ত, তোমার পছন্দের খিচুড়ি বাসায় পড়ে আছে। এভাবে এখানে শুয়ে থাকলে ওগুলো কে খাবে বলো? প্লিজ বৃত্ত, উঠে যাও। তোমার পছন্দের খিচুড়ি রান্না করেছি আমি। এই বলে শক্ত হয়ে আসা চোয়াল দুটো আরও শক্ত করে চোখে জমে থাকা জল ফেলে দিল বিন্দু। একটু ফুপিয়ে নিয়ে আবারও সে বলল, আমি আর আইসক্রিম খেতে চাইবো না বৃত্ত, তুমি যা বলবে তাই শুনবো, সব সময়ের মতো করব। তুমিও উঠে যাও প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না, খুব অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই বৃত্ত, তুমি তোমার এই জানকে এত কষ্ট দিতে পারলে? সুদে আসলে সব শোধ তুললে। এ বলে সে গাল বেয়ে পড়া চোখের জল মুছে জিভ কেটে বলল, উফ সরি, আমি
শোধ তুলব না। পাক্কা প্রমিস, তুমি বাসায় গেলে আমি কিছুই বলবো না, তোমাকে বকা দিব না। তারপরে তুমি উঠে যাও বৃত্ত। বৃত্ত, এই বৃত্ত। এই বলে বিন্দু নিজের পেট চেপে ধরল। অসহনীয় ব্যথায় পুরো শরীর টনটন করে উঠছে। এক হাত দিয়ে সে নিজের পেট চেপে ধরল, অপর হাত দিয়ে বৃত্তির কাঁধের কাছে থাকা শার্টের অংশটুকু চেপে ধরল। ও আল্লাহ বলে গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠল সে। সেই শব্দেই টনক নড়ল নার্সের। বিন্দুকে এই মুহূর্তে ওটিতে নিয়ে যেতে হবে, সেই হুঁশ আসলো তার। নিজের চোখের পানি মুছে সে বাইরে গেল, হুইল চেয়ার আনতে আর সাহায্যের জন্য সবাইকে ডাকতে। ওদিকে বিন্দু নিজের ঠোঁট চেপে সব ব্যথা সহ্য করতে চাইছে, কিন্তু পারছে না। চোখ জোড়া খুলে সে বৃত্তের দিকে তাকিয়ে বলল, আমাদের বাবিসোনা চলে আসবে হয়তো, ওকে একা ছেড়ে যেও না বৃত্ত, দোহাই লাগে, এভাবে করো না। এই বলে সে আকাশের দিকে তাকিয়ে বলল, ও আল্লাহ, এমনটা আমার সাথে কেন করলে তুমি? আমাকে আবারও অনাথ বানিয়ে দিলে। আমার বৃত্তকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ, আর কিছুই চাইব না আমি, শুধু ওকে আমার কাছে ফিরিয়ে দাও। ওকে ছাড়া আমি অসহায়। বৃত্ত, আমার কাছে ফিরে এসো তুমি, তোমাকে এভাবে যেতে দেখতে পারছি না। আবারও জোরে চিৎকার করে উঠল বিন্দু। একদিকে পেটে অসহনীয় প্রসব বেদনা, অপরদিকে বৃত্তের মৃত্যু। সে কি চিৎকার! দুনিয়া কাঁপানো চিৎকার, অসহায় চিৎকার, মরণ যন্ত্রণার চিৎকার, নিজের প্রিয়কে হারানোর চিৎকার। মৃত্যু যন্ত্রণার মতো হওয়া সে প্রসব বেদনায় বিন্দু আজ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। নিচে পড়ে যেতে নিল, তবে তার আগে সে নার্সও আরও কয়েকজন এসে বিন্দুকে ধরে হুইল চেয়ারে বসালো। সেখানে বসে পড়ার সাথে সাথে বিন্দু দু হাত দিয়ে নিজের পেট চেপে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, বৃত্ত, এই বৃত্ত, আমার পাশে দাঁড়াও। তোমার বিন্দু এ ব্যথা সহ্য করতে পারছে না, খুব কষ্ট হচ্ছে আমার। বৃত্ত, তুমি বলেছিলে আমাদের বাবিসোনা আসার সময় তুমি আমার কাছে থাকবে, তুমি চলে এসো বৃত্ত। বৃত্ত, তুমি একটা মিথ্যুক, তুমি তোমার ওয়াদা রাখোনি। এই মরণ যন্ত্রণায় তুমি আমার পাশে থাকোনি, কেন করলে এমন বৃত্ত? বিন্দু অনুভব করলো তাকে বেডে শোয়ানো হচ্ছে। চোখ খুলে দেখলো কয়েকজন ডক্টর এবং নার্স তার আশেপাশে। একজন মহিলা ডক্টর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা, লম্বা লম্বা শ্বাস নাও আর পুশ করার ট্রাই করো, লম্বা লম্বা শ্বাস নাও মা। বিন্দু ডক্টরের কথা শুনল না, বরং আগের চেয়ে আরও জোরে চিৎকার করে উঠল। মাথার বালিশ দু হাত দিয়ে চেপে ধরে চিৎকার করে উঠল সে। চিৎকার করতে করতে এক পর্যায়ে সে বলল, আমার বৃত্তকে এনে দিন, আমি ঠিক হয়ে যাব। ও হলো ওই ওটিতে শুয়ে আছে, খুব ক্লান্ত মনে হয়, ঘুমিয়ে পড়েছে। ওকে জাগিয়ে আমার কাছে নিয়ে আসুন প্লিজ ডক্টর। বিন্দুর এমন আকুতি শুনে উপস্থিত সব ডক্টরের চোখে একটু একটু করে জল জমে গেল। বৃত্ত যে চিরনিদ্রায় শায়িত হয়েছে তাকে কে বোঝাবে? এ ঘুম থেকে যে কখনো জেগে উঠবে না তা কে বোঝাবে বিন্দুকে? অনেক যন্ত্রণা মুখ বুজে সহ্য করে অবশেষে বিন্দু জন্ম দিল তার আর বৃত্তের বাবুসোনাকে। শরীরে হালকা রক্ত মিশ্রিত সে নিষ্পাপ প্রাণকে বিন্দু নিজ চোখে দেখল। নার্স একটা তোয়ালেতে মুড়িয়ে এনে বিন্দুর সামনে তাদের বাবুসোনাকে ধরল। বিন্দুর ছোট্ট ছোট্ট হাত পায়ের অধিকারী সে নিষ্পাপ প্রাণকে দেখে বলল, বৃত্ত, দেখেছি কি আমাদের বাবুসোনাকে? সে পৃথিবীতে চলে এসেছে, কিন্তু আফসোস তাকে তুমি আর আমি অনাথ করে দিয়ে চলে যাচ্ছি। আমাদের বাবুসোনাটা এখন থেকে অনাথ বলে পরিচয় পাবে বৃত্ত। বৃত্ত, তুমি আজকে সকালেই না বলেছিলে আমাদের মৃত্যু হয়তো একই দিনে হবে? তোমার কথাই সত্য, আমাদের মৃত্যু একই দিনে হচ্ছে। আমি আমার মৃত্যুকে আমার সামনে দেখতে পাচ্ছি বৃত্ত। বিন্দুর এসব কথাবার্তা শুনে ডক্টর আর নার্স আঁতকে উঠল। বাচ্চাটাকে ইনকিউবেটরে রেখে তারা বিন্দুর অবস্থা দেখতে লাগলেন। ডক্টর বিন্দুর প্রেশার মাপলেন, স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বেশি। ওদিকে ইন্টারনাল ব্লিডিং বন্ধ হচ্ছে না। তারা সকলে মিলে বিন্দুকে শান্ত করানোর চেষ্টা করতে লাগলেন, সব রকমের চেষ্টা করতে লাগলেন, কিন্তু ফল পেলেন না। অবশেষে বিন্দুও এই হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। যাওয়ার আগে সে শুধু বিড়বিড় করে বলে গিয়েছিল, বৃত্ত, আমাদের ভালোবাসা অসমাপ্ত হয়ে গেল। আমাদের বাবুসোনার সাথে আমরা জীবন কাটাতে পারলাম না, একসাথে দেখা সেই স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমি আসছি বৃত্ত, তোমার সাথী হতে। 2 ঘন্টারও বেশি সময় অপেক্ষায় থাকার পর সেই বয়স্ক রিক্সাওয়ালা হসপিটালের মধ্যে চলে এলেন। চিন্তিত স্বরে এক নার্সকে জিজ্ঞেস করলেন, অনেকক্ষণ আগে এখানে অ্যাক্সিডেন্ট করা এক লোক আইছিল, তার খোঁজে এক মেয়েও আইছিল, বাচ্চা পেটে। তারা কোথায় জানেন কিছু? রিক্সাওয়ালার কথায় নার্স বুঝতে পারল কাদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। সে দুঃখী চেহারা নিয়ে বলল, ওনারা দুজনেই মারা গিয়েছে, শুধু রেখে গিয়েছেন ওনাদের বাচ্চাকে। নার্সের কথা শোনার জন্য বয়স্ক লোকটা মোটেও প্রস্তুত ছিল না। দুজনের এই অকাল মৃত্যুর কথা শুনে তার চোখ দুটো জলে ভরে উঠল।
বিন্দুর মায়াবী সে বিধ্বস্ত চেহারাটা বারবার ভেসে উঠল চোখের সামনে। তখনই তিনি খেয়াল করলেন দুটো স্ট্রেচারে করে সাদা কাপড়ে ঢাকা দুটো লাশ নিয়ে যাওয়া হচ্ছে পরপর। নার্সটি সেদিকে তাকিয়ে বললেন, এই দুটো সে দম্পতির লাশ, মর্গে নিয়ে যাওয়া হচ্ছে ওনাদের। এই বলে নার্সটা চলে গেল। আর বয়স্ক লোকটা সে দুটো স্ট্রেচারের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলেন, বলতে লাগলেন, এই দুনিয়া বড়ই নিষ্ঠুর। ওই মাসুম বাচ্চাটার কি দোষ ছিল যে সে তার মা বাপকে হারাইল? কি হইব সে বাচ্চাটার?